জিপিএইচ ইস্পাত বিএসএমএমইউ এটুআই করোনা হেল্পলাইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি হাবিবা আফরোজ। সুপ্রিয় দর্শক, করোনার চলমান সংকটকালে বিভিন্ন রোগের চিকিৎসা, পরামর্শ এবং করোনা নিয়ে আপনাদের নানান প্রশ্নের উত্তর দিতেই আমাদের বিশেষ আয়োজন করোনা হেল্পলাইন। এই অনুষ্ঠানে প্রতিদিনই আমাদের সঙ্গে থাকেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আজও রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অ্যান্ড ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহেবিলিটেশন বিভাগের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সৈয়দ মোজাফফর আহমেদ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। দর্শক, জানিয়ে রাখছি আপনাদের মতামত, অভিযোগ, প্রশ্ন শোনার জন্য টিভি, টেলিফোন, ফেসবুক, মেসেঞ্জার আছে অবারিত। বিস্তারিত দেখুন স্ক্রলে এবং স্ক্রিনে। সেই সাথে বিএসএমএমইউ থেকে বিশেষজ্ঞ সেবা পেতে সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত ফোন করুন 096116777777 নম্বরে। অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে জিপিএইচ ইস্পাতের সৌজন্যে। আমি যাচ্ছি মূল আলোচনায়। শুরুতেই অধ্যাপক ডাক্তার সৈয়দ মোজাফফর আহমেদ স্যার, আপনার কাছে যেটি জানতে চাইব যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 39 জনের মৃত্যু হয়েছে, যা গত 58 দিনের সর্বোচ্চ। আর নতুন শনাক্ত হয়েছে 2212 জন, যা গত 76 দিনের মধ্যে সবচেয়ে বেশি। তো এই পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে এবং এই পরিস্থিতি আমাদেরকে সামনে কোন দিকে নিয়ে যেতে পারে, আপনার বিশ্লেষণ শুনতে চাইব। ধন্যবাদ। একটা মূল্যবান প্রশ্ন করেছেন, আপনার অনেক ধন্যবাদ। আমরা গত 1 মাস আগে থেকে বা 2 মাস আগে থেকে আমরা বলেছিলাম, আমাদের রাষ্ট্র থেকে বলা হয়েছিল, রাষ্ট্রের নির্বাহী কর্মকর্তা বলেছিলেন, এবং গোটা ওয়ার্ল্ডেই কিন্তু একটা অ্যালার্মিং এসেছিল যে আমার সেকেন্ড ওয়েভ শুরু হবে, শীতে আমাদের সেকেন্ড ওয়েভ শুরু হবে। ঠিক দেখেন, এখনই আমরা সেটা বুঝতে পারছি যে সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গেছে, এবং আক্রান্তের সংখ্যা গত 2 মাসে যেটা নেমে এসেছিল 12-13-তে, সেটা নেমে এখন যেটা আমাদের 1200-1100 নেমে এসেছিল, সেটা এখন প্রায় 2200-2300 চলে গেছে। সুতরাং সেকেন্ড ওয়েভ যে শুরু হয়েছে বাংলাদেশে, এ কথা বলা যায় নিঃসন্দেহে। সুতরাং গোটা অন্যান্য ইউরোপের মতো, আমেরিকার মতো আমাদের দেশেও কিন্তু সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে। এ ব্যাপারে আর কোনো দ্বন্দ্ব নেই, এবং আমাদেরকে এখনই ব্যবস্থা নিতে হবে যাতে এই সংক্রমণটা আমাদের জনসাধারণের ভিতরে সরিয়ে না পড়ে, এবং এটাকে এখনই নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণ করলে আমরা স্বাস্থ্য মেনে চললে, নিয়ন্ত্রণ করলে অবশ্যই এটা আমরা হয়তো কিছুটা প্রতিরোধ করতে পারবো। তবে সবার জন্যই জানা উচিত সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গেছে, এবং শীতের মধ্যে এটা বাড়বে, এবং বাড়ার হারটা কেমন হবে সেটা ডিপেন্ড করবে আমাদের সচেতনতার উপর। আমরা কেমন সচেতন হয়েছি, আমরা কেমন মাস্ক পরছি, আমরা কেমন ক্রাউডিংকে অ্যাভয়েড করছি, আমরা কেমন স্যানিটাইজ করছি, হাত ধুচ্ছি কিনা, এই সমস্ত সাধারণ বিধিমালা সেগুলো যদি মেনে চলেন, তবে কিন্তু এটা কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব। আরেকটা ব্যাপার হচ্ছে, এখনই আমাদেরকে নজর দিতে হবে ল্যান্ড পোর্ট, সি পোর্ট এবং এয়ারপোর্টে। এখানে যারা আসবেন, আপনি শুনেছেন, জানেন, ইতিমধ্যে গভর্নমেন্ট কিন্তু বলে দিচ্ছে যে যারা বিদেশ থেকে আসবেন তাদেরকে একটা টেস্ট করতে হবে, এবং তারা প্রয়োজন হলে তাদেরকে আইসোলেশন করতে হবে। যদি সিমটম থাকে তাকে অবশ্যই আইসোলেশন করে তাকে 14 দিন পরে ছাড়তে হবে। এইভাবে যদি আমরা ল্যান্ড পোর্ট, সি পোর্ট, এয়ারপোর্টগুলো কড়া নিরাপত্তা রাখতে পারি, মনিটরিংয়ের ভিতরে রাখতে পারি, তবে আশা করছি আমাদের দেশেও আমরা যে প্রথম পর্যায়ে যেভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি, আমরা সেভাবে এই করোনাটা হয়তো আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, আশা করছি আর কি। জি স্যার, ধন্যবাদ আপনাকে। একটি বিষয় যে কম তাপমাত্রায় ভাইরাস দীর্ঘদিন ধরে বাঁচতে পারে। পৃথিবীর অধিকাংশ দেশে শীতে ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব বেড়ে যায়। শীতের জন্য বাংলাদেশে করোনা ভাইরাস কতটা সংবেদনশীল হয়ে উঠতে পারে বলে আপনি মনে করছেন, এই বিষয়ে আপনার মতামত জানতে চাইব। হ্যাঁ, শীতে হয়েছে কি, শীতের যে আমি কারণটা বলছি, শীতে যে ওদের মেমব্রেনটা, যে মেমব্রেনটা এটা তো আরএনএ ভাইরাস, এই যে মেমব্রেনটা বা কোষ প্রাচীরটা, সেল মেমব্রেন বা কোষ প্রাচীর, এটা রাবারি হয়ে যায়। রাবারি হয়ে গেলে কি, এটা পারসিস্টেন্স এটা বেড়ে যাচ্ছে, এটা প্রকৃতিতে তারা অনেকদিন থাকতে পারে। যেটা সামার সিজনে কিন্তু এটা কিন্তু তাদের মেমব্রেনটা বা যে কোষ প্রাচীরটা কিন্তু ফ্র্যাজাইল হয়ে যায়, একটু ভঙ্গুর হয়ে যায়, এবং তারা কিন্তু অল্প রোদে কিন্তু তারা তাদের কার্যক্রম হারিয়ে ফেলে। কিন্তু শীতে যেহেতু রাবারি হয়ে যায়, তাদের এক্সিস্টেন্স বা দীর্ঘমেয়াদী হয়ে যায়, এক্সিস্টেন্স বেড়ে যায়, সেখানে কিন্তু সংক্রমণ বাড়তে পারে। সুতরাং শীতে অন্যান্য অসুখও বেড়ে যায়, যেমন অ্যাজমা বাড়ে, সিপিডি বাড়ে, ব্রঙ্কাইটিস বেড়ে যায়, কিছু হার্টের সমস্যা কিন্তু শীতে আমরা দেখেছি বেড়ে যায়। তো এই সবগুলো মিলে যেহেতু একটা পরিবেশে বা স্বাস্থ্যের উপর একটা প্রভাব ফেলে, ওই জন্য শীতে আমরা মনে করছি যে কিছুটা হলেও আমরা হয়তো একটু বিপদের মুখে যেতে পারি, যদি আমরা আমাদের যে বিধিগত ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা মেনে না চলি। সুতরাং শীতে যে বাড়বে এটা আমরা জানতাম, এটা আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছিল, এবং পৃথিবীর সব দেশে এটা দেখা যাচ্ছে। ইউরোপে, আমেরিকাতে, ইংল্যান্ডেও, রাশিয়াতে, বেলজিয়ামে, নেদারল্যান্ডে, সব দেশে কিন্তু বেড়েছে, এবং ইটালি, স্পেনে এবং ইরানে
এখানে অনেক বেড়ে গেছে এই শীতের সিজনে, আমাদের এখানে বাড়তে পারে। এই জন্য এখন আমাদের অত্যন্ত সতর্কভাবে চলাফেরা করতে হবে। আমাদের সবাইকে সমস্ত জনকে স্বাস্থ্য সচেতন হতে হবে, স্বাস্থ্য বিধিব্যবস্থা মেনে চলতে হবে এবং মাস্ক ইজ ম্যান্ডেটরি। ফিরবো আবার ওই আলোচনায়, আমাদের সঙ্গে একজন দর্শক। জি স্যার, ফিরবো আবার আলোচনায়। বিকল্প হচ্ছে ভ্যাকসিন, মাস্ক পড়লে আমরা অনেক এটা জি স্যার, ফিরবো আবার আলোচনায়। এই আলোচনাটিতেই ফিরবো। আমাদের সঙ্গে একজন দর্শক ফোন কলে এই মুহূর্তে যুক্ত রয়েছেন। দর্শকের প্রশ্নটি নিয়ে আবারও আপনার আলোচনায় ফিরবো। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আমার নাম হাসান, আমি মেহেরপুর থেকে বলতেছি। জি হাসান, আপনার প্রশ্নটি করুন। জি, আমার নাম হাসান, আমি মেহেরপুর থেকে বলতেছি। আমার বয়স 45 বছর। জি, আপনার প্রশ্নটি করুন। আমার আজ থেকে 5-6 বছর আগে আমার বাত জাতীয় ব্যথা, দুই হাঁটুতে প্রচন্ড ব্যথা, সমস্ত জয়েন্টেই ব্যথা এবং হাঁটু ক্ষয় শুরু হয়েছে। জি, হাঁটু এখন এই হাঁটু ক্ষয় থেকে কিভাবে মুক্তি পেতে পারি এবং ব্যথা কিভাবে দূর করা যায়? আর দুধ এবং টক দই কোনটা উপকার হাড় ক্ষয়ের জন্য? জি, ধন্যবাদ আপনাকে। হাড় ক্ষয়ের জন্য আর কি কি সমাধান কি আছে, কিভাবে আমি আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। আপনি হাড় ক্ষয়ের প্রতিরোধক সম্পর্কে জানতে চাইছেন, আমরা ডাক্তারের সাথে কথা বলছি। স্যার, আপনার কাছে পরামর্শ জানতে চাইবো। হ্যাঁ, ধন্যবাদ ভাই আপনার প্রশ্ন করার জন্য। হাড় ক্ষয় কিন্তু বয়স বাড়লে, এজিংয়ের জন্য বয়সের কারণে কিন্তু ক্ষয় কিন্তু হবে। এই রিপেয়ার প্রসেসটা কিন্তু বডি চলতে থাকবে, একটু ক্ষয় হবে আবার রিপেয়ার হবে, এটাকে বলে ওয়ার অ্যান্ড টিয়ার। সুতরাং বয়স যদি এজিং হলে একটু ক্ষয় তো হবে এবং এটা ন্যাচারাল প্রসেস এবং এটা আবার রিপেয়ারও হবে। যদি কারো সিমটম হয়, যেমন ব্যথা হয়, ফুলে যায়, সেক্ষেত্রে কিন্তু ব্যবস্থা নিতে হবে। যেমন আপনি বাড়িতে একটু গরম সেক দেন, একটু প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে পারেন, একটু রেস্ট থাকেন, একটু নিউট্রিশাস ফুড খান, যেমন ভিটামিন ডি কন্টেন্ট ফুড, একটু ক্যালসিয়াম খাবেন। এগুলো খেলে কিন্তু আপনি কিন্তু রেগুলার যদি খান তাহলে কিন্তু আপনি অনেক সিমটমটা আপনার কম হবে। সুতরাং আপনাকে ব্যালেন্স ডায়েট খান, ভিটামিন ক্যালসিয়াম খাবেন, একটু যদি ব্যথা বেশি হয় তো প্যারাসিটামল খান, একটু গরম সেক দেন। আপনি কিছু জিনিস পরিহার করতে হবে, যে নিচে বসবেন না, হাই কমান্ডে বসবেন, সিঁড়িটা কম ভাঙবেন। এইসব নিয়ম মানলে কিন্তু অনেক ক্ষেত্রে এই সমস্ত ব্যথা বেদনাকে প্রতিরোধ করা সম্ভব বা নিয়ন্ত্রণ করা সম্ভব। জি, ধন্যবাদ আপনাকে। স্যার, আমাদের সঙ্গে আরো একজন দর্শক এই মুহূর্তে ফোন কলে যুক্ত রয়েছেন। ফুলে যায়, বেশি কষ্ট, জি, তখন আপনার ব্যবস্থা। জি, ধন্যবাদ আপনাকে। স্যার, আমাদের সঙ্গে আরো একজন দর্শক ফোন কলে এই মুহূর্তে যুক্ত রয়েছেন। দর্শকের ফোন কলটি নিয়ে আলোচনায় ফিরবো। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনাকে শুনতে পাচ্ছি, নাম বলে আপনার প্রশ্নটি করুন। আমি সেতুতি বলছি, সৈয়দপুর থেকে। জি, জি, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হচ্ছে, আমার মামার বয়স 22 বছর। জি, সে একজন বিশেষজ্ঞকে দেখিয়েছিলেন, তার একবার অপারেশন হয়েছে। আর সবসময় মানে নাক দিয়ে পানি পড়ে আর হাঁচি হয় অনেক। তার কিসে অপারেশন হয়েছিল সেটি যদি বলেন। মানে ডাক্তার বলেছিল যে তার নাকে মাংস বৃদ্ধি আছে, মানে সেই কারণে একবার অপারেশন হয়েছিল। জি, ধন্যবাদ আপনাকে। স্যার, আপনার কাছে পরামর্শ জানতে চাইবো। ধন্যবাদ। তো এটা যদিও নাক কান গলা বিভাগের বিষয়, তবুও সাধারণ যে ব্যবস্থাপনা, যদি ওনার যদি মনে হচ্ছে ওনার ডেভিয়েটেড নেজাল সেপ্টাম, ওনার নাকের ইয়াটা একটু বাঁকা ছিল এবং এটা ওনার হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস। মেনলি উনি অ্যালার্জিক রাইনাইটিস রোগী। অ্যালার্জির কারণে নাকের যে ইয়াটা হচ্ছে বলে অ্যালার্জিক রাইনাইটিস। তো এটা যদি বেশি কষ্ট হয় তবে আপনাকে কিন্তু অ্যান্টিহিস্টামিন খান, যেমন আপনি অ্যাট্রল বা ফেক্সোফেনাডিন খেতে পারেন। একটু গরম চা, গরম পানি খাবেন, ঠান্ডাকে অ্যাভয়েড করবেন, ঠান্ডা খাবেন না। এইসব ধুলাবাড়িতে এক্সপোজার হবে না, ধুলা বা ধোঁয়া না লাগে সে ব্যবস্থা নেবেন। আর যদি একেবারেই আপনি সহ্য করতে পারছেন না, কষ্ট বেশি হচ্ছে, মাথা হচ্ছে, গলায় ব্যথা হচ্ছে, ইনফেকশন হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে একদম নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে হবে এবং সেই পরামর্শ নিয়ে চিকিৎসা করতে হবে। তাহলে আপনি হয়তো সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। স্যার, আলামিন হোসাইন নামে একজন আমাদেরকে ফেসবুকে প্রশ্ন করেছেন, গত 10 থেকে 12 দিন যাবৎ প্রচুর কাশি ও হালকা জ্বর হয়, শরীর খুব ক্লান্ত লাগে, সাথে বমি বমি ভাব, অরুচি রয়েছে, কি করব জানাবেন। আলামিন, হ্যাঁ, আপনাকে একটা সিমটমটা তো প্রাথমিকভাবে মনে হচ্ছে যে কিন্তু এটা
যে কোভিডের সিমটম মিলে যাচ্ছে, কিন্তু একটু জ্বর, কাশি, একটু রুচি বা খাওয়ার রুচি নষ্ট হয়ে যায় বা অনেক সময় গন্ধ নষ্ট হয়ে যায়, এটা কিন্তু সিমটমটা আমাদের এরকম একটা মনে হচ্ছে যে কোভিডের দিকে টার্ন নিতে পারে। সেক্ষেত্রে আপনাকে সতর্কভাবে থাকতে হবে। আপনি রেগুলার যদি আপনি বাসায় রেস্টে থাকেন, আপনি গরম চা, গরম দুধ, গরম পানি খান, গরম চা খান, দুধ খান, এগুলো খান। আর জ্বর হলে প্যারাসিটামল খান, গার্গলিং করেন, হট ওয়াটার গার্গলিং করেন, আর অক্সিজেন স্যাচুরেশন মেপে দেখেন। যদি শ্বাসকষ্ট বেশি হয়ে যায়, প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে, গলা ব্যথা হচ্ছে এবং অক্সিজেন স্যাচুরেশনটা যদি আপনি দেখতে পারেন তাহলে খুব ভালো হয়। যদি অক্সিজেন স্যাচুরেশন 90-এর দিকে বা 94 বা 92 নেমে আসে, তবে অবশ্যই কিন্তু তাড়াতাড়ি করে আপনাকে হসপিটালে আসতে হবে এবং আপনাকে টেস্ট করে আপনি করোনা যদি ধরা পড়ে সেক্ষেত্রে করোনার চিকিৎসা নিতে হবে। কিন্তু প্রাথমিকভাবে আমার মনে হচ্ছে আপনি একটু করোনার মতো সিমটম দেখা যাচ্ছে, যদি আপনি সতর্ক থাকেন, একাকে থাকেন, আইসোলেশন থাকেন, আর সাধারণ যে চিকিৎসাগুলো, একটু নিউট্রিশনাস ডায়েট খাওয়া, একটু ভিটামিনস খাওয়া, একটু গরম পানি, গরম চা খাওয়া, গড়া করা, এগুলো করতে থাকেন। যদি খুব বেশি কষ্ট হয় তো অবশ্যই আমাদের বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা সেন্টার আছে, করোনা ক্লিনিক আউটডোর আছে, উন্নত মানের চিকিৎসা ব্যবস্থাপনা আছে, এসব ভালো একটা সেন্টারে আপনি আসতে পারবেন। জি, ধন্যবাদ আপনাকে। স্যার, দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬,২৫৪ জনের মধ্যে ৪,৮১৩ জনই পুরুষ এবং ১,৪৪১ জন নারী। গত একদিনে মারা গেছেন তাদের মধ্যে ৩০ জন পুরুষ আর নারী হচ্ছেন ৯ জন। তো করোনায় পুরুষদের অধিক মৃত্যুর হার কেন, এর কি ব্যাখ্যা রয়েছে? না, করোনা একটু হয়েছে কি, আমাদের আমাদের মা বোনরা তো স্বাভাবিক কারণে ধরেন ঘরেই থাকে, তাদের এক্সপোজারটা কম হচ্ছে, এই জন্য তাদের ইনফেকশনটা, যে কন্ট্যাক্ট ইনফেকশন এটা কিন্তু কম হচ্ছে। আর আমরা যারা পুরুষেরা আমাদের সামাজিক কাজ করতে হয়, চাকরি করতে হয়, ব্যবসা করতে হয়, বাইরে যেতে হয়, বাজার করতে হয়, এখানে তো এক্সপোজারটা বেশি হচ্ছে। এই কারণেই অ্যাকচুয়ালি আমাদের পুরুষেরাই বেশি এফেক্টেড হচ্ছে এবং আমাদের মা বোনরা যা বাড়িতে থাকছেন তার একটু কম হচ্ছে। এটাই একমাত্র কারণ, অন্য কোনো কারণ নেই। অন্য কোনো যে কারণ যে করোনা ছেলেদের বেশি হবে, মেয়েদের বেশি হবে, এই ধরনের কোনো কারণ নেই। এক্সপোজারটা মেয়েদের কম হচ্ছে যেহেতু তারা হাউস বাউন্ড থাকছে, বাড়িতে থাকছে, তারা কম বেরোচ্ছে। আর পুরুষেরা যেহেতু বাইরে আসছে, এই জন্য তাদের ইনফেকশন বেশি হচ্ছে। স্যার, একজন ব্যক্তির দেহে কত সময় করোনা ভাইরাসটি টিকে থাকতে পারে এবং কতবার মিউটেশন ঘটাতে পারে? বয়স বা আবহাওয়ার কারণে মিউটেশনের তাপমাত্রা কেমন হতে পারে সেটা জানতে চাইব। করোনা তো আমাদের ধরেন সব বয়সেই হতে পারে। ইভেন আপনি দেখেছেন কিছুদিন আগে আমেরিকাতে 5 বছর একটা বাচ্চা মারা গেছে, যেটা CNN দেখিয়েছিল, 5 বছর একটা বাচ্চা মারা গেছে করোনাতে। সুতরাং করোনাতে বাচ্চারা হতে পারে, সেরকমভাবে আমাদের পুরুষেরা, আমাদের মহিলারা সবাই হতে পারে। এবং করোনা আপনি জানেন যে করোনা লাইফ স্প্যান ওই যে শীতে বাড়বে, কিন্তু গরমে ওনার লাইফ স্প্যানটা কমে যায়, ওনার এক্সিস্টেন্স প্রকৃতিতে বা পরিবেশে তার ইয়েটা কমে যাচ্ছে, এক্সিস্টেন্স কমে যাচ্ছে, তার মেমব্রেনটা একটু ফ্র্যাজাইল হয়ে যায়। কিন্তু শীতে মেমব্রেনটা লাবারে হয়ে যাবে, ওরা দীর্ঘমেয়াদী থাকতে পারে। সেক্ষেত্রে যদি পারসিস্ট করে, এটা জানেন যে এটা এয়ারবোর্ন ডিজিজ, এটা বাতাসে ভাসতে পারে, বাতাসের মাধ্যমে ইনফেকশন ছড়ায়। সেক্ষেত্রে আমাদের এই শীতের সিজনে আমাদের কিন্তু এটা একটু বাড়ার সম্ভাবনা আছে এবং তাদের করোনা ভাইরাসটা বেশিক্ষণ ধরে বাঁচতে পারে। এক্ষেত্রে আমাদের শীতের সিজনে, শীতকালে আমাদের স্পেশাল প্রিকশন নিতে হবে। অন্যান্য দেশের মতো আমাদের দেশেও কিন্তু সেই একই রকম প্রিকশন বা সতর্কতা নিতে হবে, যাতে এটা বেশি ছড়াতে না পারে, জনগণের মধ্যে বেশি না ছড়িয়ে যায়, সেই ব্যবস্থা নিতে হবে। জি স্যার, আবিদা ইসলাম নামে আমাদেরকে একজন প্রশ্ন করেছেন, আমার আব্বুর হাঁটুতে ব্যথা, ডাক্তার বলেছে হাঁটু ক্ষয় হয়ে গেছে, এখন কি করণীয়? আচ্ছা, ওনার আম্মুর হাঁটুতে ব্যথা, ডাক্তার বলেছে হাঁটু ক্ষয় হয়ে গেছে, এখন কি করণীয়? উনি পরামর্শ যেতে চাইছেন। ধন্যবাদ। এটা একটা রিমোটোলজিক্যাল কন্ডিশন। এটা একটা, আপনি আম্মুর বয়স জানলে ভালো হতো। তবে যেহেতু হচ্ছে এটা এজিংয়ের জন্য হচ্ছে, একে বলে ডিজেনারেটিভ বোনস ডিজিজ। ডিজেশন হচ্ছে বয়সের কারণে, সেখানে অনেকের ব্যথা হবে, অনেকে ভালো থাকবে, অনেকে ব্যথা হবে। সেক্ষেত্রে ক্ষয় বলা যাবে না, ক্ষয় তো হয় না, অ্যাকচুয়ালি একটু রিপেয়ার হয় এবং ক্ষয় হয়, এটা আর কি। তো যদি বেশি ব্যথা হয় তাহলে আমি বলেছি যে ব্যথার জন্য আপনি নাপা খেতে পারেন, বা একটু ভালো, যদি একটু বেশি ব্যথা হয় তাহলে আইপ্রোফেন বা ইনফ্লাম খেতে পারেন, 200 মিলিগ্রাম করে 3 বেলা খেলেন, ওর সাথে একটু ওমিপ্রাজল বা সেকলো খেতে পারেন, বা ওমিপ্রাজল খেতে পারেন। খেয়ে রেস্ট নিতে হবে, একটু গরম সেক দিন, ক্যালসিয়াম আপনি নিতে পারেন, যেহেতু বয়স যদি 45-এর বেশি হয় বা 40-এর বেশি হয়, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নেন, ভিটামিন ডি সাপ্লিমেন্ট নেন, নিউট্রিশাস ফুড খান, ভিটামিন বি কমপ্লেক্স খান। এগুলো খেলে আপনি যদি বডি ইমিউনিটি ভালো হয়,
বডির স্বাস্থ্য ইমিউনিটি ভালো হয়, তাহলে কিন্তু এগুলো আপনাদের ব্যথা বেদনা অনেক কম হবে। আর একান্ত যদি খুব বেশি ব্যথা হয়ে যায়, কষ্ট বেড়ে যায়, ফুলে যায়, হাঁটতে চলতে কষ্ট হয়, সেক্ষেত্রে কিন্তু একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিলে আপনি হয়তো আপনি রোগটাকে সম্বন্ধে ডায়াগনোসিস করে আপনি চিকিৎসা করলে আপনার রোগটা আপনার নিয়ন্ত্রণ করা যাবে বা নিরাময় করা যাবে। জি স্যার, আরো একটি প্রশ্ন যেটি হচ্ছে অনেক কমন একটি প্রশ্ন, বাংলাদেশে করোনার দ্বিতীয় ওয়েভ শুরু হয়েছে, তো আশঙ্কা করা হচ্ছে যে বাংলাদেশের আবহাওয়া দ্বিতীয় ওয়েভের উপযুক্ত, তো অথচ মানুষের মধ্যে কিন্তু তীব্র সচেতনতার অভাব লক্ষ্য করা যাচ্ছে না। এই মুহূর্তে কি ধরনের সতর্কতা অবলম্বন করা প্রয়োজন আমাদের, সেটি যদি বলতেন। এটা তো আমরা কোভিড যখন শুরু হয়েছে, আমাদের ধরেন যখন শুরু হয়েছে, গোটা ওয়ার্ল্ড ওয়াইড গোটা পৃথিবীতেই কিন্তু আমরা সতর্কতা ব্যবস্থা নিতে বলেছে। ওয়ার্ল্ড হেলথ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, এবং আমাদের সমস্ত যারা স্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠান, ইউনিসেফ বলেন, সবাই বলেছে আপনার স্বাস্থ্য ব্যবস্থা মেনে চলতে হবে। যেমন আমার মাস্ক পরতে হবে, মাস্ক প্রত্যেকে মাস্ক পরতে হবে, কারণ সেটি কারণে বাড়তে পারে। যেহেতু করোনা ভাইরাসটা এখানে বাঁচে বেশি, প্রকৃতিতে পরিবেশে বাঁচে বেশি, এবং এটা এয়ারবোর্ন ডিজিজ বাতাসে ছড়াতে পারে, এই জন্য আপনাকে অবশ্যই মাস্ক পরতে হবে। এবং আপনাকে কোনো ক্রাউডিং, ক্লোজ কন্ট্যাক্টে মিনিমাম 3 থেকে 6 ফিট দূরত্ব বজায় রাখতে হবে। আপনি যেখানে অফিসে বাজারে যান, হাটে যান, যেখানে যান, আপনাকে 3 থেকে 6 ফুট দূরত্ব বজায় রাখতে হবে। 6 ফুট হলে ভালো হয়, একদম না পারলে 3 ফিট দূরত্ব অবশ্যই মেনটেন করতে হবে। ক্লোজ কন্ট্যাক্ট অ্যাভয়েড করতে হবে, এবং আপনাকে হ্যান্ড স্যানিটাইজ করতে হবে। আপনাকে কোনো মধ্যে চোখ দিয়ে ঢুকতে পারে, মুখ দিয়ে ঢুকতে পারে, নাক দিয়ে তো যেতে পারে, সুতরাং লিমিটেডলি আপনাকে হাতটাকে পরিষ্কার করতে হবে, হ্যান্ডকে সাবান দিয়ে ধুতে হবে, অথবা হ্যান্ড স্যানিটাইজ দিয়ে হাত পরিষ্কার করতে হবে। এই কাজগুলো করলে এবং স্বাস্থ্যবিধি মেনে চললে ইনশাল্লাহ আমার মনে মাস্ক পরলে জনগণ সবাই সচেতন হয়। শুধু মাস্ক পরলেই এটা 50%, 80%, 90% আপনার প্রোটেকশন সম্ভব। অনলি মাস্ক পরলে 90% প্রোটেকশন সম্ভব। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানের করোনা থেকে বাঁচার। আর অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সঙ্গে সংযুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে দর্শক আপনারা যারা এতক্ষণ সংযুক্ত ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, জিপিএইচ ইস্পাত এটুআই করোনা হেল্পলাইন অনুষ্ঠান আজ এই পর্যন্তই। আগামীকাল রাত 9টায় আবারও অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।